সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং ঘরে অবস্থান করছো। মহামারীর এই সংকট সময়ে তোমাদের যথারীতি অনলাইন ক্লাসে আমি হাজির হয়েছি। আজকে অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স বাংলা ছোট গল্প একের একজন গল্পকার নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং এই গল্পকারের নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল হিসেবে জানি এবং বাংলা সাহিত্যে নতুন একটি ধারা বিশেষভাবে গল্পের ক্ষেত্রে যিনি আনয়ন করেছিলেন তিনি হচ্ছেন বনফুল। তো বনফুল সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, তারপর আমরা বনফুলের কোন কোন গল্পগুলো আমাদের পঠিত রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাংলা সাহিত্যে বনফুল বিশেষভাবে একটি নতুন ধারার সৃষ্টির নাম, কেননা বনফুল বাংলা সাহিত্যে দুহাত ভরে দিয়েছেন। আমরা যদি গল্পের কথা বলি, কবিতার কথা বলি, নাটকের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে বনফুল প্রচুর পরিমাণে লিখে গেছেন এবং লিখার মান পর্যবেক্ষণশীলতার জায়গা থেকে যদি আমরা বলি, বিশ্লেষণের জায়গা থেকে বলি, তাহলে প্রত্যেকটা সাহিত্যই বাংলা সাহিত্যকে উর্বর করেছে। আমরা বনফুলের প্রাথমিক মানুষ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা অনেকেই জানি যে বনফুল একজন ডাক্তার ছিলেন, গ্রাম্য ডাক্তার। তিনি বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তার জীবনের ছোট ছোট অনেকগুলো ঘটনা তিনি তার গল্পের মধ্যে আনার চেষ্টা করেছেন এবং বনফুলের গল্পের মূল যে চরিত্রগুলো বলা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে একেবারে সমাজের অসহায়, নিরন্ন, সাধারণ মানুষ, অবহেলিত মানুষ, শ্রমিক শ্রেণী, তাদের কথাগুলোই বেশি উচ্চারিত হয়েছে তার গল্পে। তো গল্পের যাওয়ার আগে বনফুল সম্পর্কে বলতে চাই যে তিনি 1899 সনে জন্মগ্রহণ করেছিলেন এবং 1979 সনে মৃত্যুবরণ করেছেন। বনফুল প্রায় 65 বছর সাহিত্য সাধনা করেছেন এবং সাহিত্য সাধনার জায়গা থেকে যদি আমরা বলি তাহলে তিনি কয়েক হাজার কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন প্রায় 60 ঊর্ধ্ব এবং সেই সঙ্গে গল্প 586টি গল্প আমি এখানে দেখিয়েছি। তাহলে দেখাই যাচ্ছে যে সাহিত্যের বিশাল এক ভান্ডার এই বাংলা সাহিত্যের ধারাটাকে ঋদ্ধ করেছে প্রতি মুহূর্তে। বনফুলের গল্প যেহেতু আমরা আলোচনা করব, সেই গল্প আলোচনার ক্ষেত্রে একটু বলে নিতে চাই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই গল্পের সংজ্ঞাটিকে জানি এবং সেই সংজ্ঞার আলোকে যদি আমরা গল্পকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে গল্প বা ছোট গল্প কেমন হয় বা ছোট গল্পের আকৃতিগত বা প্রকৃতিগত বিষয়গুলো কেমন হয় সেটি কিন্তু বনফুলের গল্প দিয়ে সত্যিকার অর্থে বিবেচনা করা যায়। কারণ রবীন্দ্রনাথ যেভাবে বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। আমি একটু সামনে আগে বলছি, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই যে একজ্যাক্ট করে আমরা যদি বলি, একেবারেই সুনির্দিষ্ট করে, যে আসলে খুব ছোট ছোট জীবনের খণ্ডাংশ অতি নিপুণভাবে, চমৎকারভাবে উপস্থাপন করার ক্ষেত্রে বনফুলের গল্পের ধারাটি আসলে বাংলা সাহিত্যে একেবারেই নতুন, একেবারে অনন্য। আমরা অনেকেই বলে থাকি অনুগল্পের কথা। এই অনুগল্পের সৃষ্টি কিন্তু বনফুলের লেখনীর মধ্য দিয়ে শুরু হয়েছে। সেজন্য আমরা এক্ষেত্রে বলতে পারি যে বাংলা ছোট গল্পে অনুগল্পের জনক নিঃসন্দেহে বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। তো বনফুলের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বা তার
মানুষ ধারণার জায়গা থেকে আমরা কিছু কথাকে সামনে আনতে পারি। তো সেই জায়গা থেকে আমরা একটু আলোচনা করে আমরা তার সাহিত্যের বিশেষভাবে গল্পগুলোর আলোচনায় আমরা যেতে চাইব। তো বনফুলের লেখার মূল ধরনের যে জায়গাটি সেটি হচ্ছে, আমরা যদি বলি তার গল্পগুলো কাহিনী এবং চরিত্রের একটি বলিষ্ঠ গাঁথুনি তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, এবং যেটাকে বলে বিন্দুর মাঝে সিন্ধুর দর্শন, যেটা রবীন্দ্রনাথের ভাবনা এসেছিল, সেটি কিন্তু বনফুলের গল্পগুলোকে দিয়ে কিন্তু বোঝা যায়। এবং বনফুলের যেটি সবচেয়ে বেশি চমৎকার তো সেটি হচ্ছে কাব্যিক ব্যঞ্জনা, অর্থাৎ গীতিধর্মী গল্প ওনার। এবং গীতি ধর্মের আর গল্পের ক্ষেত্রে একটি সামঞ্জস্য থাকলেও গল্পের যে বিস্তৃতি বা ব্যাপকতা সেটি কিন্তু অনেক সময় গীতি কবিতা থাকে না। মানব জীবনের যে ভাবনার গভীরতা সেটি কিন্তু বনফুলের গল্পের মধ্যে আমরা খুঁজে পাই, যেটাকে আমরা বলেছি কাব্যিক ব্যঞ্জনা। এরপরে যেটি তার গল্পের অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে রূপক এবং প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা। যেমন আমি একটা বিষয় বর্ণনা করছি, আসলে মূল বিষয় সেই বর্ণনার মধ্যেই নয়, বরঞ্চ এর ভেতরে বা গভীরের যে অন্তরের অন্তঃস্থলের ভেতরের যে সূক্ষ্ম জীবন দর্শন সেটি কিন্তু বনফুলের গল্পের মধ্যে আমরা দেখি। আর আরেকটি বিষয় হচ্ছে সহজ সরল ভাষা ভঙ্গির বিস্তৃতি আছে, এবং তিনি জীবনকে গভীর এবং বৃহৎভাবে উপস্থাপন করেছেন তার গল্পের মধ্যে। সুস্থ জীবনের আকাঙ্ক্ষা করেছেন, মূল্যবোধ চেতনার বিষয়টিকে সামনে এনেছেন, এবং ওনার দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে নির্মোহ এবং নিরাসক্ত। তীক্ষ্ণ মননশীলতার জায়গাটি রয়েছে প্রচন্ড পরিমাণে, এবং প্রত্যেকটা গল্প পরীক্ষা প্রবণতার জায়গাটিকে সামনে আনে, এবং অন্ধ সংস্কারের বিরুদ্ধে তার একটা বলিষ্ঠ ভূমিকা লক্ষ্য করা যায়। তো আমরা এখানে যদি আরেকটু বলি তাহলে বলা যায় যে তার গল্পের যে অংশটি সেগুলো জীবনের খণ্ডিত দর্শন এবং সমাজের যে অচিন্তনীয় চিত্র সেটি কিন্তু বনফুলের গল্পগুলোর মধ্যে অঙ্কিত হয়েছে, যেটি আমরা কল্পনাও করতে পারি না যে এমন কিছু বিষয় রয়েছে যেটি তিনি তার গল্পের মধ্যে উপস্থাপন করেছেন। এবং জীবন এবং প্রকৃতির মাঝে একটি চির বন্ধন বা চিরকালীন যে বন্ধন রয়েছে সেটিও কিন্তু আমরা তার গল্পগুলোর মধ্যে উপস্থাপন হতে দেখি। এবং আরেকটি বিষয় হলো সারণ্যের প্রতি একটি অনুরক্ততা রয়েছে বনফুলের গল্পগুলোর মধ্যে। আমি একটু বনফুলের গল্পের বিষয় নিয়ে বলাচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল একটি বিবৃতি দিয়েছেন বা বিশ্লেষণ করেছেন, সেই বিষয়টি আমি তোমাদেরকে একবার শোনাতে চাই প্রিয় শিক্ষার্থীরা, এবং আশা করছি তোমরা বুঝতে পারবে তাহলে বনফুলের গল্পের যে গঠন এবং প্রকৃতি সম্পর্কে। বনফুল তার গল্প সমগ্র গ্রন্থের ভূমিকায় বলেছেন এইভাবে যে আমার লেখা যাহারা ভালোবাসেন তাহাদের কাছে আমার লেখা সম্বন্ধে ভূমিকা নিষ্প্রয়োজন। আসলে ঠিক তাই, যে বনফুলের লেখা কি কেন সেটি কিন্তু ভূমিকা দিয়ে উপস্থাপন করার দরকার নেই। যাহারা ভালোবাসেন না তাহাদের কাছে আরো নিষ্প্রয়োজন। যাহারা আমার লেখার সহিত পরিচিত নহেন তাহারা গল্পগুলি পড়িলেই আমার স্বরূপ জানিতে পারিবে। তাহাদের উদ্দেশ্য আমার বিশেষ কিছু নিবেদন নাই। আমি এই কথাটি বলার এই উদ্দেশ্যটি বলা হচ্ছে যে বনফুল নিজের গল্প সম্পর্কে যে ভাবনাটি আমাদের সামনে হাজির করেছেন সেটি কিন্তু এই বিষয়টির মধ্যে রয়েছে। তো আমি এরপর গল্পে চলে যাব। তোমাদের জন্য যে কটি নির্দিষ্ট গল্প রয়েছে সেই গল্পগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম দিকে যে গল্পগুলো তোমাদের রয়েছে সেই গল্পগুলোর নামগুলো আমি বলার চেষ্টা করছি। প্রথম গল্পটি হচ্ছে নিম গাছ। নিম গাছ, তাজমহল, ভূতনি, পাঠকের মৃত্যু, মানুষের মন, মানুষ, গণেশ জননী, অর্জুন মণ্ডল। তোমাদের বলাচাঁদ মুখোপাধ্যায়ের মোট 8টি গল্প আলোচনার জন্য রাখা হয়েছে। শুরু যেটি একবারে শুরুর গল্প আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নিম গাছ। আমরা জানি নিম গাছ একটি উপকারী ভেষজ
উদ্ভিদ এবং এটার প্রয়োজনীয়তা অনেক বেশি, কিন্তু তারপরেও আমরা কিন্তু তার প্রতি বা নিম গাছটির প্রতি আমাদের যে এত উপকারের পরেও ঠিক তাকে আমরা সম্মান জানাচ্ছি সেটি কিন্তু বলা যায় না। তার মানে হচ্ছে নিম গাছ এখানে প্রতীক, নিম গাছ এখানে রূপক হিসেবে এসছে। এখানে বর্ণনার জায়গা থেকে যদি আমরা বলি তাহলে বলা যায় যেটি কাব্যিক ব্যঞ্জন এখানে এসছে, এবং এই কাব্যিকতার জায়গা থেকে আমরা দেখব যে শেষ পর্যন্ত একটি বাক্য দিয়ে পরিপূর্ণভাবে বাঙালি সমাজে বিশেষভাবে কুলবধূ যারা রয়েছে, অর্থাৎ বাঙালি কুলবধূদের যে অসহায় দুরবস্থা রয়েছে সেটি কিন্তু এই গল্পটির মধ্যে উপস্থাপিত হয়েছে। আমরা নিম গাছকে মহৌষধ হিসেবে জানি, এবং তারপরেও নিম গাছের ছালটাকেও নিয়ে যায়, পাতা ছেড়ে গরম তেলে ভাজে, কতভাবে তাকে ব্যবহার করার চেষ্টা করা হয়, কতভাবে। ঠিক তেমনি ভাবে একজন কুলবধূ যখন শ্বশুর বাড়িতে আসে তখন তাকে কতটা ব্যবহার করা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে, এবং তার যে দীর্ঘশ্বাস, তার যে মনোবেদনার জায়গা, সেটি কিন্তু আমরা এই গল্পটির মধ্যে উপস্থাপিত হতে দেখি। এবং সেই নিম গাছের কথার শেষ পর্যায়ে একটি বাক্যে এই যে চমৎকারিত্ব, আমরা গল্পের ক্ষেত্রে বলেছে যে অনুগল্পের চমৎকারিত্ব কিন্তু এইখানে, যে এখানে শেষ পর্যন্ত একটি লাইনের মধ্য দিয়ে বনফুল বলার চেষ্টা করছেন এইভাবে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা, অর্থাৎ নিম গাছের যে দশাটি হয়েছে ঠিক সেই দশাটি হয়েছে এখানে লক্ষ্মী বউটির বা গৃহলক্ষ্মীর। এখানে পুরো বাঙালি সমাজের কুলবধূদের বা স্ত্রীদের প্রতি যে একটা অমানবিক দর্শন সেটি কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। আমরা দ্বিতীয় গল্পে চলে যাই, তাজমহল। তাজমহলের কথা মনে পড়লেই মনে পড়ে যায় সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে ভালোবাসার অপরূপ নিদর্শন। কিন্তু বনফুলের যে তাজমহল, সেই তাজমহলের মধ্যে সম্রাট শাহজাহানের প্রেমের যে নিদর্শন, সেই নিদর্শনকে ছাপিয়ে গেছে মানব হৃদয়ের গভীর এক মনোবেদনার স্মৃতিস্তম্ভ। আমরা যদি একটু বলি যে বলা যায় যে সম্রাট শাহজাহান অনেক স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর প্রতি মৃত্যুর পরে প্রচুর টাকা দিয়ে একটি তাজমহল নির্মাণ করেছেন, কিন্তু এখানে ফকির যে শাহজাহান, সেই শাহজাহান তার মৃত স্ত্রীর জন্য ভালোবাসায় যে তাজমহল নির্মাণ করেছেন কাদা এবং ভাঙা ইট দিয়ে, সেটি কিন্তু আমাদের মধ্যে হয়তো রোমাঞ্চের বা রোমান্টিকতার কোনো ভাব জন্ম দেয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে ভালোবাসার জায়গা থেকে ফকির শাহজাহান তার স্ত্রীর জন্য যে নিদর্শন তৈরি করেছেন, সেটি বনফুল বা গল্পকারের হৃদয়ের মধ্যে যে একটি যাতনা বা একটি গভীর ক্ষত সৃষ্টি করতে সক্ষম হয়েছে, সেটি কিন্তু এখানে মূর্ত হয়ে উঠেছে। আমরা একটু রবীন্দ্রনাথের বাসি গল্পটির কথাও এখানে বলা যায়, যে সম্রাট আকবরের সঙ্গে হরিপদ কেরানির যে একটা মেলবন্ধন বা সামঞ্জস্যের জায়গা, সেটিও কিন্তু এই তাজমহলের সঙ্গে অনেকটাই যায়। তো এই গল্পটির বিষয়টি ছিল এমন যে একজন বৃদ্ধ, তার স্ত্রী একটা বড় রোগে আক্রান্ত হয়েছে, বৃদ্ধা, এবং সেই রোগে মুখ পচে গেছে অর্ধেক, গন্ধ, এবং যখন
হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন তাদেরকে একটি গাছের নিচে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অনেকক্ষণ ছিল। অনেকদিন পরে যখন লেখক বা গল্পকার সেই মাঠ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে সেই বৃদ্ধ লোকটি, যিনি শাহজাহান, ফকির শাহজাহান, তার স্ত্রীর জন্য, মৃত স্ত্রীর জন্য ইট এবং কাদা দিয়ে একটি তাজমহল নির্মাণ করছে। তাহলে এই যে মানুষের অন্তরের যে গভীর চিন্তা বা বেদনার মধ্যেও ভালোবাসার যে নিদর্শন, সেটি কিন্তু আমরা এই তাজমহল গল্পটির মধ্যে উপস্থাপিত হতে দেখি। এভাবেই গল্পকার সাধারণ মানুষের প্রেম ভালোবাসাকে অতি চমৎকারভাবে আমাদের সামনে হাজির করেছেন। পরের গল্প ভূতনি। আমরা এই গল্পটির মধ্যে নতুন একটি চিন্তা দেখব এবং সেটিকে বলা যায় যে আদিম জৈব বৃত্তির সর্বগ্রাসী প্রেম ক্ষুধার প্রকাশ সেখানে ঘটেছে। একবারে গল্পের জায়গাটি হচ্ছে এটা যে অরণ্যচারী বিল্টু কৃষ্ণ বা কালো একটি মেয়ে, নাম ছিল ভূতনি, তাকে দেখে প্রণয়সক্ত হয় এবং তার আদিমতা জাগ্রত হয় এবং এক সময় দেখা যায় যে বন্য পশুর মতন তাকে তাড়িয়ে বেড়ায় এবং সেইখানে আমরা দেখব যে কোনো মতে সেইবার পালাতে সক্ষম হলেও বুধনি শেষ পর্যন্ত প্রাণ সংশয়ের শক্তি পরীক্ষায় বিল্টু তাকে লাভ করে এবং তাদের নতুন জীবন শুরু হয়। এবং সেখানে আমরা দেখব যে বিল্টু কোনোভাবেই বুধনিকে এক দণ্ড ছাড়েনি, প্রতি মুহূর্তে তার ভালোবাসা বা তার প্রণয় পাওয়ার চেষ্টা করেছে। এভাবে তাদের জীবন চলছিল। কিন্তু পুরুষ এবং নারীর এই অবিচ্ছেদ্য আদিম মিলনের মধ্যে প্রথম বিপর্যয়টি আসে হচ্ছে একটি সন্তানের আবির্ভাব। এবং যখন সন্তান জন্মগ্রহণ করলো, তখন এই ভূতনি একই সঙ্গে নববধূ জায়া এবং জননীতে দ্বিধা বিভক্ত হলো, কিন্তু বিল্টু সেটাকে গ্রহণ করলো না এবং নারীর অধিকার নিয়ে পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো তারই উরসজাত শিশু সন্তান। এবং শেষ পর্যন্ত আমরা দেখব বিল্টু সেই শিশু সন্তানকে হত্যা করে এবং স্বাভাবিকভাবে এই শিশু সন্তান হত্যা করার কারণে তার প্রতি সহানুভূতি প্রকাশ করার মতন অবস্থা পাঠকদের থাকার কথা নয়। এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে এই পুরুষের সর্বগ্রাসী রাহুল প্রেমের এই বলগাহীন আদিম বর্বর রূপকে আমরা অস্বীকার করতে পারবো না। বিশেষভাবে যখন তাকে ফাঁসির কাষ্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বারবার কিন্তু একটি শব্দ সে বলছিল, বুধনি বুধনি বুধনি। বিল্টুর এই যে সব জাত একটি আর্তচিৎকার। কিন্তু এখানে কিন্তু আমরা একটু দেখি যে এই যে নারী পুরুষের এই যে সর্বগ্রাসী যে প্রেমের যে বন্ধন বা আদিম যে বর্বর রূপ, সেটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ যদি এটা অস্বীকার করা হয়, তাহলে দেখা যাবে জীবন সত্যটাকে অস্বীকার করা হবে। এরপরে গল্প হচ্ছে পাঠকের মৃত্যু। এই গল্পটি খুব চমৎকার একটি গল্প এবং আমাদের মধ্যেও এই গল্পের প্রভাব রয়েছে। 10 বছর আগে আসানসোল একটা রেল স্টেশনে যার কথা বলা হচ্ছে, পাঠক একটি বই বা উপন্যাস পড়ার জন্য কতগুলো ট্রেন মিস করেছিল এবং তার যে আগ্রহ, প্রবল আগ্রহ, সেটি শেষ পর্যন্ত শেষের কয়েকটি পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা না থাকায় একটা বিরক্ত হয়েছিল এবং 10 বছর পরে সেই বইটি সে আবারও পেয়েছিল এবং বই পাওয়ার পরে সে কিন্তু আর এক পাতা দু পাতা এভাবে আর আগ্রহ নাই কোনোভাবেই তার মনটাকে বসাতে পারছে না। আসলে মানুষের জীবনের মধ্যে এই ধরনের প্রবণতা কিন্তু দেখা যায় যে আজ থেকে 5 বছর আগে যার জন্য বা যেটার জন্য আমি ছুটে চলেছি, নিরন্তর সাধনা করেছি, হয়তো বা 10 বছর পরে সেই সাধনা আমার কাছে একটা তুচ্ছ একটা চিন্তা ছাড়া আর কিছুই নয়, বা এই ধরনের একটি প্রবণতা। তো আমরা যারা পড়াশোনা করছি তাদের জন্য কিন্তু এই ধরনের একটি প্রবণতা কাজ করে
যে একসময় খুব বই পড়তাম বা বই পড়ার প্রতি আগ্রহ প্রচন্ড পরিমাণে ছিল, কিন্তু আবার দেখা গেল যে কিছুদিন পরে বা একটা সময় যখন চলে যায় তখন দেখা গেল যে আমরা বই পড়ার প্রতি আগ্রহটা চিরতরে হারিয়ে ফেলে। এইভাবে মানুষের কিন্তু এই যে পাঠকের মৃত্যু ঘটে এবং বইয়ের প্রতি যে আগ্রহটা, সে বই পড়ার যে আগ্রহ সেটি কিন্তু হারিয়ে ফেলে। মানুষের মন, এই গল্পটিও চমৎকার গল্প এবং মানব রহস্যের চরম শিল্প প্রকাশিত হয়েছে এই গল্পটির মধ্যে। আমরা যদি বলি নরেশ পরেশ দুই ভাই, তাদের ভাতিজা পল্টুর অসুস্থতার জন্য বা টাইফয়েড হয়েছিল পল্টু, তাকে বাঁচানোর জন্য একজন হচ্ছে বিজ্ঞান মনস্ক, আরেকজন বৈষ্ণব, বুড়া বৈষ্ণব, এবং তারা পল্টুকে দুজনের বিশ্বাসের জায়গা থেকে চিকিৎসা করে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। কিন্তু যখন শেষ পর্যন্ত পল্টুর অবস্থা শেষ পর্যায়ে বা মৃত্যু কাছাকাছি, তখন কিন্তু তারা দুজনের সেই বিশ্বাসটাকে ভেঙে দিয়ে কিভাবে একজন অন্যজনের বিশ্বাসকে ধারণ করেছিল বা গ্রহণ করেছিল সে ধরনের একটি বিষয় দেখা যায়। এবং এই চিন্তার মাঝে কিন্তু আমরা এই যে পরস্পর যে একটা আদান প্রদান, সেটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। এরপরের গল্পটি হচ্ছে মানুষ। মানুষ গল্পটির মধ্যে কিন্তু আমরা দেখব যে মানুষ তার জীবনকে কিভাবে চালানোর জন্য স্বার্থপর মানুষের কাছে ন্যায় অন্যায়ের চেয়ে তার স্বার্থসিদ্ধি বড় একটি সৌন্দর্য এবং চেতনাকে ছাপিয়ে ওঠে তার সামান্যতম যোগ তৃপ্তিতে। এখানে আসলে দেখা যায় যে একজন সুস্থ সবল মেয়ে আবার হচ্ছে বৃদ্ধা, দুজনেই ভিক্ষা করছে। একজনের সম্বল হচ্ছে সে অসুস্থ বা বৃদ্ধা বার্ধক্য, আর আরেকজনের কাছে হচ্ছে তার যৌবন। এই ধরনের যে মানুষের জীবন, এভাবে মানুষ তার এগিয়ে চলে, সেটি কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। আর গণেশ জননী বিষয়টি একটি হাতির প্রতি যে ভালোবাসা এবং সেই হাতিকে আপন সন্তানের মতন করে পাওয়ার চেষ্টা করা, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সঙ্গে অর্জুন মণ্ডল, এখানেও মানুষের একটা জীবনের দর্শন উপস্থাপিত হয়েছে যে বিশেষভাবে আমরা যখন কোনো বিষয় সম্পর্কে অতিচারী হয়ে যায়, তখন সে অতিচারী জীবনটাই আমার জন্য দুর্বিষহ হয় এবং এটা অনেকটা বিশাল এক শক্ত জমাট বাঁধানো পাথরের মতন হয় বা জগদ্দলের মতন হয়, যেটাকে বয়ে বেড়ানো আমাদের পক্ষে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেজন্য এটা একটা জীবন সত্যের বিষয় যে যখন মানুষ সহজ জীবনের পথে চলার চেষ্টা করে তখন সেটি তার জন্য অনেকটা সহজ হয়, কিন্তু যখন সে বিশাল একটি বিষয় নিয়ে সামনে আগানোর চেষ্টা করে তখন অনেক সময় দেখা যায় তার সেই এগিয়ে চলাটা অনেক সময় স্থবির হয়ে যায়। এভাবেই একটি ট্র্যাজেডির চিত্র এই গল্পটির মধ্যে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একবারে তোমাদের খুব বেশি বড় করে বা বিশেষ আলোচনা এখানে আমরা করার সুযোগ পাইনি। তারপরেও জগদীশ ভট্টাচার্য তার গল্প বনফুলের গল্প সম্পর্কে একটু কথা বলেছেন, সেই সম্পর্কে আমি বলে আজকে শেষ করব। জগদীশ ভট্টাচার্য বনফুলের গল্প নিয়ে বলেছেন যে ছোট গল্পে বনফুলের সর্বশ্রেষ্ঠ কীর্তি গল্পের রূপ দৃষ্টিতে। গল্প আকারে কত ছোট ও হালকা হয়ে জীবনের কত বৃহৎ ও গভীর সত্যকে প্রকাশ করতে পারে তার বোধ করি সে কথা বনফুলের কথা শিল্পে রয়েছে। কত কম বলে কত বেশি বলতে পারা যায়, এই পরীক্ষায় ছোট গল্পের ক্ষেত্রে বনফুলের জুড়ি নেই এবং এখানেই তার শিল্প দৃষ্টি বা শিল্পরীতি ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠেছে। আসলেই কিন্তু তাই, বনফুলের ছোট গল্প আমাদেরকে নতুন একটি ধারার ছোট গল্পের ধারা দিয়েছে এবং এই যে অনুগল্পের ধারাটি বাংলা সাহিত্যে এসছে সেটি কিন্তু একেবারেই নতুন এবং এই নতুনত্ব মধ্য দিয়ে প্রচুর পরিমাণে সাহিত্য লেখা হচ্ছে। বিশেষভাবে আমরা ভারতে হিন্দি সাহিত্য, হিন্দি ভাষার সাহিত্য প্রচুর পরিমাণে এ ধরনের গল্প লেখার প্রবণতা আমরা লক্ষ্য করি। তো সর্বোপরি মিলিয়ে বনফুলের এই 8টি গল্প তোমরা ভালো মতন পড়বে এবং পড়ে আরও একটু বিশ্লেষণ নিজেরা চেষ্টা করবে এবং মনে রাখবে বনফুলের গল্পের মূল বিষয় হচ্ছে প্রতীক এবং রূপকের মাধ্যমে মানুষের জীবন দর্শনকে উপস্থাপন করা। এবং তোমরা ভালো থাকবে,
তোমরা সুস্থ থাকবে, অবশ্যই ঘরে অবস্থান করবে এবং পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখবে। সবার প্রতি অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।